আজকে আপনারা জানেন আজকে এই স্থানীয় সময় 6টার দিকে প্রফেসর ইউনূস একটা বাংলাদেশি খুবই উচ্চ শক্তিশালী সম্পন্ন একটা ডেলিগেশন নিয়ে চীনে আসেন। উনি এখানে বোয়াও যে এয়ারপোর্টে আপনি জানেন প্রতি বছর বোয়াও ফোরাম একটা বড় একটা আয়োজন হয়। পুরো এটা একটা গ্লোবাল কনক্লেভ। এখানে পুরো পৃথিবীর যারা বড় বড় বিজনেসম্যান আছেন, ওয়ার্ল্ড লিডার আছেন, পলিটিক্যাল লিডার আছেন, তারা আসেন। এরা নিয়মিত এখানে আসেন। এটাকে বলা হয় হচ্ছে ড্যাভোস অফ দ্য ইস্ট। ড্যাভোসের যেমন ধরেন পুরো পৃথিবীর সমস্ত বড় বড় সিইও, বড় বড় ওয়ার্ল্ড লিডার, অনেক ক্ষেত্রে আমেরিকান এবং চাইনিজ লিডাররাও যেরকম থাকেন, তো সেইটার আদলে এখানে বোয়াও ফোরামের অন্যান্য মানে এশিয়ার যারা বড় বড় লিডার এরা থাকেন, অনেক সময় ওয়েস্টার্ন লিডাররাও আসেন। এবং এখানে একটা বড় ফিচার হচ্ছে যে প্রচুর প্রাইভেট সেক্টরের যারা এশিয়ায় টপ প্রাইভেট সেক্টরের যারা লিডার তারাও আসেন। তো সেই জন্য আজকে উনি আসার পরে প্রফেসর ইউনূস একটা ছোটখাটো মিটিং করেছেন। উনি আপনি জানেন ওনার সাথে দুজন অ্যাডভাইজার এসেছেন, ফজলুল কবির খান যিনি এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার দেখছেন, এবং ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন। তারপরে ওনার সাথে আছেন হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যুস ডক্টর খলিলুর রহমান এবং বিডার চেয়ারম্যান, এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। তো উনি আজকে তাদেরকে নিয়ে একটা মিটিং করেন। মিটিংয়ে সবাইকে বলেন যে বাংলাদেশের বিষয়টা আরো জোরালোভাবে, তারা যেহেতু এই বোয়াও ফোরামের বাইরেও বিভিন্ন সাইড লাইনে অনেকগুলো মিটিংয়ে যেহেতু তারা অংশগ্রহণ করবেন, তো সেই কারণে তাদেরকে জোরালোভাবে কি কি করণীয় সেটা আজকে উনি বলেছেন। এবং কালকে আমাদের সত্যিকার অর্থে কালকে খুবই বিজি ডে। কালকে খুব সকালে প্রফেসর ইউনূস বোয়াও ফোরামে রওনা দিবেন। বোয়াও ফোরামে এসে উনি প্রথম কাজটা হবে যে চাইনিজ এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার, উনি খুব সিনিয়র একজন চাইনিজ লিডার, তার সাথে কথা হবে। সেখানে তার সাথে একটা মিটিং, এর পরে উনি বোয়াও ফোরামে এশিয়া এবং এমার্জিং ইস্যুগুলো নিয়ে একটা 7-8 মিনিটের উনি একটা স্পিচ দিবেন। তারপরে অনেকগুলো মিটিং আছে, রাশিয়ান ভাইস প্রিমিয়ারের সাথে মিটিং আছে, ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে। তারপরে ফাও, আপনি জানেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফাও এর বাংলাদেশে ওদের যথেষ্ট ইনভলভমেন্ট আছে। অনেক বিষয়ে তারা আমাদেরকে এগ্রিকালচার বিষয়ে পরামর্শ দেয়, টেকনিক্যাল সাপোর্ট দেয়, অনেক বিষয়ে তারা ইনভলভ হয়। তার সাথে ফাও এর যে ডিজি উনি এখানে আছেন, তার সাথে একটা বায়োলেটারাল মিটিং হবে। এবং বান কি মুন, আপনি জানেন যে আগে উনি ইউএন এর সেক্রেটারি জেনারেল ছিলেন, বান কি মুনের সাথেও ওনার একটা কালকে মিটিং আছে। এছাড়া এই সাইড লাইনে বেশ কিছু প্রাইভেট সেক্টরের লিডারদের সাথে মিটিং হওয়ার আশা আমরা করছি। তো এই বিষয়গুলো কালকের ফোকাসটা এখানে আছে। আর পরের দিন মূল হাইলাইটটা হচ্ছে যে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার মিটিং, এবং এটা মিটিংটা হবে এখানকার টাইম বেজিং টাইম সকাল 10টায় মিটিংটা শুরু হবে। গ্রেট হল অফ পিপল, ওদের যেখানে শি জিনপিং ওয়ার্ল্ডের টপ লিডারের সাথে যেই জায়গায় মিটিং করেন, সেই জায়গায় মিটিংটা হবে। ওই দিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই দিন প্রফেসর ইউনূস অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করবেন। এই অফিসিয়াল মিটিং এর বাইরেও অনেকগুলো, একটা ম্যানুফ্যাকচারিং নিয়ে একটা বড় মিটিং আছে, সেখানে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং অপরচুনিটি কি কি আছে সেটা বলা হবে। তারপরে বড় বড় বিজনেস লিডারদের 100 জনের বেশি বিজনেস লিডার, তাদের সাথে কথা হবে। তারপরে এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, কারণ আপনি জানেন চাইনিজ কোম্পানি রিনিউয়েবল এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারে দে আর ওয়ান অফ দ্য, তার মানে এখন ওয়ার্ল্ডের তারাই লিড করছে, তাদের সাথেও একটা বড় মিটিং আছে। শি জিনপিং এর সাথে মিটিংয়ে, প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মিটিংয়ে বাংলাদেশ এবং চায়নার যে আমরা কত আরো কিভাবে আমাদের রিলেশনশিপটা আরো কতটা গভীর করা যায়, সেটার একটা আমরা আশা করছি যে সেই বিষয়ে অনেক আলাপ হবে। অনেক বিষয়গুলো আছে, অনেক প্রজেক্ট নিয়ে কথা হবে। আমরা চায়নার থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট চাচ্ছি অনেক বিষয়ে। চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার,
আমরা চাই চায়নার সাথে আমাদের সম্পর্কটা আরো নতুন উচ্চতায় উঠুক। তো সেই অনুযায়ী বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক, যে গভীরতা, সেটাকে আরো কত দূর এগিয়ে নেওয়া যায় সেগুলো, এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের অনেক অনেক প্রজেক্ট নিয়ে আলাপগুলো হবে, যে কোথায় কোথায় তারা বাংলাদেশকে তারা সহায়তা করতে পারেন সেই বিষয়টা দেখা হবে। প্লাস আমরাও তাদের সাথে আরো কিভাবে আরো আরো অন্যান্য অনেক বিষয় আছে। আপনি জানেন রোহিঙ্গা বিষয়ে চায়না বেশ কিছু বছর আগে নিজেরা কিছু এফার্ট নিয়েছিল, সে বিষয়গুলো আছে। ভাই আগামীকাল যে ওয়াও ফোরামের আসলে আর তৃতীয় দিনে প্রফেসর ইউনূসের মূল ফোকাসটা হবে যে পিকিং ইউনিভার্সিটি। আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। এখন টপ 10 ইউনিভার্সিটি বললে পিকিং ইউনিভার্সিটির নাম প্রায়ই আসে। তো পিকিং ইউনিভার্সিটিতে ওনাকে একটা অনারারি ডক্টরেট উপাধি দিবে, উনি ওইখানে যাবেন, ওইখানে উনি একটা স্পিচও দিবেন, একটা ভাষণ দিবেন। ওই দিনও একটা ওনার একটু বিজি টাইম, বাট আমরা মিড ডে মানে আফটারনুনের দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এবং আশা করছি যে ঢাকায় আমরা 29 তারিখ বিকাল বেলায় আমরা ঢাকায় পৌঁছব। দ্বিপাক্ষিক বিষয়ে আগে ও বলুক, জিজ্ঞেস আপনি। মানে আগামীকাল যে ওয়াও কনফারেন্স, এখানে মূল ফোকাসটা আসলে কি থাকবে? না, এটা আপনার স্পিচের তো দেখেছেন যে আমরা আপনাদেরকে অলরেডি জানিয়েছি ওনার স্পিচের থিম কি। যেহেতু উনি এশিয়ার একটা এমার্জিং অনেক অনেক নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে, জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে নতুন নতুন জিওপলিটিক্যাল নতুন ইকুয়েশন তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে উনি বাংলাদেশের একে তো উনি একটা হচ্ছেন যে একটা দেশের লিডার, এক দেশের একজন, উনি চিফ এক্সিকিউটিভ, উনি চিফ অ্যাডভাইজার হিসেবে উনি দেশের হয়ে যে কথাটা বলবেন। আর একটা হচ্ছে যে ওনার তো আর একটা আইডেন্টিটি আছে যে উনি একজন নোবেল পিস লরিয়েট, উনি নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন সেই 2006 সালে। তো উনার যে ভাবনাগুলো, উনি এই ভাবনাগুলো তুলে ধরবেন। এই ভাবনাগুলোটা ওইটার মধ্যেই বাংলাদেশের ভাবনাগুলোও আসবে। আচ্ছা, আমাদের গত 15 বছরে অনেক হার্ড লোন ছিল এই চায়নার সাথে। আগামীকাল একটা বড় মিটিং আছে হচ্ছে চায়নার এক্সিম ব্যাংকের প্রধানের সাথে। আপনি জানেন যে বাংলাদেশে চায়না যে ইনভেস্ট করে বা বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে যে ফান্ডিং করে, এটার মূল সোর্সিংটা হলো এক্সিম ব্যাংকের মাধ্যমে করে। তো এক্সিম ব্যাংকের সাথে অনেক অনেক বিষয়গুলো, অনেক অনেক প্রজেক্টের বিষয়ে একদম সরাসরি আলাপগুলো হবে, যে তারা কি ধরনের সাপোর্ট তারা করতে পারে। এক্সিম ব্যাংক চায়নার খুবই বড় ব্যাংক এবং পুরো পৃথিবী ব্যাপী ওরা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, বড় বড় প্রজেক্টে তারা ইনভেস্ট করে থাকে। আর শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে বাংলাদেশের তিস্তা নিয়ে অনেক আছে, এই ব্যাপারে কোনো আলোচনা হবে? এই বিষয়ে আমাদের ফরেন সেক্রেটারি মহোদয় কথা বলেছেন, আপনি দেখেছেন যে পরশুদিন। আমি এর বাইরে আসলে আমার অ্যাড করার কিছু নেই। আপনারা দেখেন 28 তারিখ মিটিংটা হোক, মিটিংটা হওয়ার পরে আমরা বলতে পারবো। তবে আমরা আমাদের দ্বিপাক্ষিক যে কোনো সব ধরনের বিষয় নিয়েই এটা একটা মিটিং হবে। এটা আপনি বলতে পারেন যে এটা খুবই একটা বড় একটা ঘটনা বাংলাদেশের জন্য। এখন শি জিনপিং ওয়ার্ল্ডের, আপনি জানেন চায়না এখন ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, এবং কিছু কিছু ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে চায়না ওয়ার্ল্ডের নাম্বার 1, তার ধারে কাছে কেউ নাই। ওয়েস্টার্ন নেশনগুলো অনেক ক্ষেত্রে সার্ভিস সেক্টরে এগিয়ে আছে, কিন্তু চায়না ম্যানুফ্যাকচারিং এ চায়না ইউএস এরও তাদের 3 গুণ বড় তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর। তো বাংলাদেশে তাদের এই ম্যানুফ্যাকচারিং একটা প্রফেসর ইউনূসের একটা মূল ইচ্ছা, উনার একটা বড় ইচ্ছা হচ্ছে যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ট্রান্সফর্ম করা। বাংলাদেশকে একটা মানে আপনি ম্যানুফ্যাকচারিং হাব যদি আমরা না করতে পারি, তাহলে যেটা হবে যে আমরা এনাফ জব তৈরি করতে পারবো না। উনি মনে করেন যে বাংলাদেশে প্রচুর জব তৈরি করা উচিত। বাংলাদেশ যে ইয়াং ম্যান মিলিয়নস, প্রতি বছর 20 লক্ষ নতুন ছেলে মেয়ে জব মার্কেটে আসছে, তাদের জন্য আমাদের জব তৈরি করতে হবে। এই জব তৈরি করতে পারবে খুবই পারার মূল চালিকা শক্তি হতে পারে ম্যানুফ্যাকচারিং সেক্টর। তো উনি চাচ্ছেন এই ম্যানুফ্যাকচারিং সেক্টর আপনি কিভাবে জব তৈরি করতে পারেন, ইউ নিড টু ব্রিং ফরেন ডাইরেকশন ইনভেস্টমেন্ট।
বড় বড় কোম্পানিকে আপনি ডেকে এনে তারা যাতে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইনভেস্ট করে, যেমন লংগি চাইনিজ যিনি যে একটা ওরা ফটোভোল্টাইক সোলার প্যানেলের যারা নির্মাতা, ওরা পৃথিবীর 70% তারা সোলার প্যানেল লংগি করে। তো লংগি অলরেডি বাংলাদেশকে জানিয়েছে যে তারা বাংলাদেশে তারা ইনভেস্ট করবে, একটা অফিস ইমিডিয়েটলি সেট আপ করবে, তারপরে যে তারা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট করবে। এবং তার জন্য যেটা হয়েছিল যে আপনি জানেন যে চায়নার ইনভেস্টমেন্ট আনার জন্য আগেও কিছু উদ্যোগ ছিল, কিন্তু উদ্যোগগুলো আসলে বেশি দূর এগোয় নাই। তখন কি হয়েছে যে 2016 সালে ডিক্লেয়ার করা হয়েছে যে চায়নার জন্য স্পেশাল ইকোনমিক জোন করা হবে, কিন্তু ওই ইকোনমিক জোনটা দৃশ্যত কিন্তু কোনো প্রোগ্রেসই করেনি। এটা কেন করেনি আমরা এখনো জানি না, বাট প্রফেসর ইউনূস বিডাকে জানিয়েছেন যে খুব দ্রুত এই কাজগুলো করতে হবে এবং একটা ডেডলাইন ঠিক করে দেওয়া হয়েছে যে চাইনিজ ইকোনমিক জোনের কাজ এই বছর এটার কাজ শুরু হয়ে যাবে। যেখানেই এইটা এই বছর এই কাজটা শেষ হয়ে যাবে। এটার অন্যান্য যেগুলো জমি সংক্রান্ত অন্যান্য যেগুলো যত আছে অলরেডি বেশিরভাগ কাজই আমরা সর্ট আউট করেছি এবং এই বছর আপনি চাইনিজ ইকোনমিক জোনের কাজ শুরু হবে। এবং অলরেডি চাইনিজ অ্যাম্বাসেডর আমাদেরকে জানিয়েছেন যে কয়েক ডজন কারখানা অলরেডি সেখানে সেট আপ করার জন্য চাইনিজ ইনভেস্টররা সেই সেট আপ করার জন্য অলরেডি তারা ওয়েট করছে। তো আমরা আশা করছি এই বছরে এই কাজটা শুরু হবেই। এটা প্রফেসর ইউনূসের একটা গভর্নমেন্টের একটা বড় এসপেক্ট হচ্ছে উনি ডেডলাইন একটা ফিক্স করে দেন যে আপনি এই ডেডলাইনের মধ্যে এই কাজটা করতে হবে। তো সবাইকে ডেডলাইন ফিক্স করে দেওয়া হয়েছে যে এই বছরে যে করেই হোক এই কাজটা শুরু হবেই। আশরাফ ভাই যেটা বলতে চাচ্ছেন যে উনি বলুক, আপনি তো কোশ্চেন করছেন। এইখানে তো আমরা যতদূর জানি যে 7টি অঞ্চল এবং দেশ মিলে মোট 7টি জায়গার প্রতিনিধিরা এখানে এসেছিল। যতদূর আমরা জেনেছি যে মূল ফোকাসটা প্রফেসর ডক্টর ইউনূসের মধ্যেই থাকছে, কারণ সবচেয়ে পরিচিত বলেন সবচেয়ে পরিচিত রাষ্ট্রপ্রধান হিসেবে উনি এসেছেন। সেই বিষয়ে এখানে এই জায়গা থেকে বাংলাদেশের আসলে প্রাপ্তির জায়গাটা এইখানে যেমন ধরেন এই যে হাইনান যে গভর্নমেন্ট, উনি এই হাইনান গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিলেন, আমরা এটা জানিও না। হাইনান ওদের একটা প্রভিন্স, হ্যাঁ, সেইখানে তো ওদের একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট গুলো চায়নার যে গভর্নমেন্টের যে ব্যবস্থা গভর্নমেন্ট সিস্টেমে তাদের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের এনর্মাস পাওয়ার, তারা অনেক শক্তিশালী। তো এই গভর্নমেন্টের উনি অ্যাডভাইজার ছিলেন অনেক আগে। তো এইখানে হ্যাঁ প্রফেসর ইউনূস, প্রফেসর ইউনূসকে সবাই চিনেন, উনি আজকে আসছেন না। কত সালে ওনার গ্রামীণ ব্যাংকের যে মডেল এখানে রেপ্লিকেটেড হয়েছে, ওনার সোশ্যাল বিজনেস মডেল এখানে রেপ্লিকেটেড হয়েছে, সবাই নিয়েছেন। এবং উনি যেই বলেন যে 30 ক্লাব, এইখানে চায়নার অনেকগুলো ইউনিভার্সিটিতে এই 30 ক্লাব আছে। তার যে এবং ওনার যে বই, যে 30 উপরে বই বা ব্যাংকার টু দ্য পোর, এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে এটা অনুবাদ হয়ে এটা একটা প্রচুর বিক্রি হয়েছে এখানে। তো এই জায়গায় উনি খুবই পরিচিত মুখ চাইনিজ লিডারদের কাছে, ওনার যে পরিচিতি এটা অকল্পনীয়। তো উনি এইটাকে অবশ্যই আমরা চাচ্ছি যে এই ওনার যে পরিচয়কে কিভাবে আরো আমরা আমাদের বাংলাদেশের উপকারে কতটুকু আনা যায়। কত সালে উনি ছিলেন এটা একটু? উনি ছিলেন না, উনি এখানে আসছেন, এসে উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি স্পিচ দিয়েছেন, 30 ক্লাব উনি ইনস্টল করেছেন, সোশ্যাল বিজনেসের উপরে উনি বক্তব্য দিয়েছেন এবং সোশ্যাল বিজনেসের উপরে উনি এই অনেকগুলো ইউনিভার্সিটিকে এই বিষয়ে সেন্টার সেট আপ হয়েছে। তো এইখানে সবাই ওনাকে চিনেন এবং ওনার যে গ্রামীণ ব্যাংকের যে মাইক্রো ক্রেডিট, যে এটা যে এটার মাধ্যমে যে পভার্টি ইরেডিকেশন করা যায়, এখানেও এটা স্বীকৃত। তো ওনাকে, আর আপনি জানেন তো চায়না পুরো তার 1979-এ চায়না ওপেন আপ হয় ডেং জিয়াওপিং এর আমলে। তারপরে সেই 4 দশকে চায়না কিন্তু 80 কোটি লোককে তারা পভার্টির থেকে অবমুক্ত করে তারা আরো উপরে চলে গেছে চায়না। এবং এমনও হতে পারে যে আগামী 10 বছরে চায়না হবে পৃথিবীর লার্জেস্ট ইকোনমি। হ্যাঁ, তো সেই জন্য উনি একটা ভিত্তিপ্রস্তর তৈরি করে দিতে চাচ্ছেন প্রফেসর ইউনূস, যাতে বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা সুদৃঢ় মজবুত একটা খুবই ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ হয়।
থ্যাংক ইউ। আশরাফ ভাই একটা কথা বলেছিলেন, Thank you. একটা দেখি না সেটি আর এটা অনেক হচ্ছে বড় যে হয়েছে, অতীতে যে বিনিয়োগগুলো হয়েছে এগুলো কঠিন শর্তে, তো সামনে তো চায়না অনেক বড় বড় ইনভেস্টমেন্টে যাবে, সেক্ষেত্রে এটা কালকে যদি সহজ কিছু রাখে, সহজ কালকে কিছু যদি করা কিছু হচ্ছে রাখে। কিনা আবার এইটা নিয়ে কালকে আমার মনে হয় না যে খুব যে ওরা কঠিন শর্তে বিনিয়োগ করছে সেটা আমাদের দেখে নিতে হবে, বাট কালকে এই বিষয়গুলো অনেকগুলো বিষয় নিয়েই এক্সিম ব্যাংকের সাথে কথা হবে। চায়না কিন্তু বলছে যে তারা আমাদেরকে সহজ শর্তেই ঋণ দিচ্ছে।